সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাজেট নিয়ে রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ডক্টর নুল আজহার। এছাড়া আমার সঙ্গে আছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক AKM আজম খান। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই খন্দকার মাসুকুর রহমান মাসুক ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটা বাজেট নিয়ে। আপনি জানেন যে রাজনৈতিক বক্তব্যের ছড়াছড়ি, আজ আপনার দলের মহাসচিব বলেছেন যেটি লুটেরাদের বাজেট, তাদের কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন না, বড় লোকের বাজেট না, এটি গরিবের বাজেট, গরিব যাতে সহযোগিতা পায় তারই দিক নির্দেশনা আছে। বাজেট কার আসলে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। বাজেট নিয়ে বিগত কয়েকদিন অনেক কথা হয়েছে। আমি কোনো ভারী কথা বলবো না, সোজা সাপটা দু একটি কথা বলবো। দেখেন, এই সরকার অবৈধ, সংসদই অবৈধ। এই অবৈধ সরকার কর্তৃক এই পেশকৃত বাজেট অবৈধ। মানে কি বিএনপি অংশ না নিলেই কি সরকার অবৈধ হবে, সংসদ অবৈধ? এরা জনগণের প্রতিনিধিত্ব করে না। আমি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কি, মাননীয় প্রধানমন্ত্রী বাজেট পেশ করার পূর্বে তার উপদেষ্টা মণ্ডলী নিয়ে একটি সমাবেশ করেছিলেন। পত্রপত্রিকে এসেছে, তিনি উপদেষ্টারা বলেছিলেন, নেত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দ্রব্যমূল্য। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, সেই দিক নির্দেশনা বাজেটে থাকতে হবে। সংসদে উত্থাপিত বাজেটে আদৌ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিভাবে রাখা যায় সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় সমস্যা এদেশে মুদ্রাস্ফীতি। সেটা কি? মুদ্রাস্ফীতি কি? 2 টাকার দ্রব্য যার মূল্য সেটা 3 টাকা 2.5 টাকা হলে এই 50 পয়সা মুদ্রাস্ফীতি বেড়ে গেল, মোটা ফুলে ফেপে গেল। সেটা 50 পয়সা 1 টাকা কোত্থেকে আসবে? মানে আয় সংকুচিত হচ্ছে, ব্যয় বাড়ছেই। তো মুদ্রাস্ফীতি সবচেয়ে বড় সমস্যা আসে এই বাজেটে, তার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই। তৃতীয়ত দেখেন, কালো টাকা সাদা করা। আপনার 15% ট্যাক্স দিলে টাকা সাদা হয়ে যাবে। কারা? অবৈধ লুটেরাদের টাকা। আজকে বেনজির যদি দেশে থাকতেন অথবা আজিজ যদি তাদের 15% টাকা দিত, সব টাকা হোয়াইট হয়ে যেত। বড় আর কারা সৎলোক, তাদেরকে আপনি 30% ট্যাক্স দিয়েছেন। তাদের এই বাজেটে সৎ লোকের উপরে 30% ট্যাক্স বসিয়েছেন, আর অসৎ লোক তাদের 15% টাকার বিনিময়ে আপনি তাদের সাদা করতে দিয়েছেন। তার মানে দুর্নীতিবাজ লুটেরাদের আপনি উৎসাহিত করেছেন। আসেন পঞ্চমত, ঋণ। প্রধানমন্ত্রী সেদিন বক্তব্যে বলেছেন, আপনারা খেলাপি ঋণ, আপনারা ঋণ নিয়ে ব্যাংকের ঋণে পরিশোধ করেন নাই। আপনার এখানে 9 সাল থেকে এই 24 পর্যন্ত এক্সটেনশন সরকারের আমলে অনেক নেতা, জাতীয় অনেকদেরকে আমন্ত্রণ করেছেন। আপনারা দেখেন তো, এই 17 বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিশিরাতের সরকার, সর্বশেষ আমিয়ার ডামি সরকারের আমলে কারা লোন নিয়ে খেলাপি ঋণ তো পরিশোধ করেই নাই, বরঞ্চ তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাতে আমার এখানে একটা ব্যক্তিগত মত, দেখেন, এরা যদি ঋণ নিয়ে এই দেশে বিনিয়োগ করতে, সেটা যদি কৃষি খাত হতো, শিল্প খাতে হতো, এতে শিল্প বিপ্লব করতো, কৃষি বিপ্লব হতো। এরা টাকাটা পাচার করলেন। সেই টাকা
সরকারের অজান্তে পাচার হয়েছে কোথায়? সিঙ্গাপুর, দুবাই, আপনার কানাডা। তাতে কি হয়েছে? এই দেশ 12টা বেজে গেছে। আপনি দেখেন বাংলাদেশের ব্যাংকে বলেছেন $1,00,000, এটা সত্য বলে নাই, 5 লক্ষ ডলার আর 5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ। আপনার আজকে দেখবেন আগামী 3 বছর সরকারের ঋণ স্থিতি 17 লাখ কোটি টাকা ছাড়াবে আগামী 3 বছর। এই টাকা কে দিবে? এই করের বোঝা কারোর উপর আসবে? ঋণ সরকারে পরিশোধ করতে হবে। আবারও আপনাকে রিপিট করি, আগামী 3 বছরের মধ্যে ঋণ বেড়ে 27 লক্ষ কোটি টাকা হবে, তা পরিশোধ করতে হবে। এই অনির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধতা নাই তাদের। এই এক্সটেনশন সরকার 9 সাল থেকে এই পর্যন্ত এই এত লুটপাট হয়েছে দেশে, অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এটা ভেঙে দিয়েছে। আপনি এটাকে ধনীকে আরো ধনী করেছে। এটা যদিও সেই সস্তা কথা, গরিবকে আরো গরিব করেছে। এই সরকার আমলে এই ব্যাংকগুলো লুটপাট করে খালি করে দিয়েছে। এই বাজেটে কি এই ঋণ খেলাপিদের অর্থ ফিরিয়ে আনার জন্য এই যে দুজন সম্মানিত আলোচক বলে যাক, কোথায় একটা লাইন কোনো সুনির্দিষ্টভাবে বলা আছে কিনা, এটা কিভাবে এটাকে করা যায়, ফিরিয়ে আনা যায়, আছে নাই কোথাও। কারণ এই সরকারকে তো জনগণ ভোট দিয়ে টিকিয়ে রাখে নাই। এই সরকারকে টিকিয়ে রেখেছে তারাই এই লুটপাট করে, সরকারের নিজেরাই লুটপাট করেছে। আপনি দেখেন এক বেনজির যদি এখন থাকতো, তাহলে আমি বারবার বলেছি, বেনজির আজিজ সাপের লেজ, মাথা কারা, মাথায় আঘাত করেন। এই বেনজির আজিজকে কারা বানালো, তাদেরকে খুঁজে বের করেন কারা করলো। আপনি ভাই ভাবেন তো, এটা বিশেষ ক্যাডার অফিসার, তার কত সম্পত্তির দরকার, এর কি রিসোর্ট বানায় এখন সেন্ট মার্টিন, কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, গাজীপুর। কোথায় সম্পত্তি ভাই তোমার? 2টা মেয়ে, তুমি 3টা মেয়ে, একসাথে কয়টা ফ্ল্যাট কেন? একটা মানুষের কত দরকার? একটা মানুষ নৈতিকতার কতখানি অবক্ষয় হলে একটা জিনিস ভাবেন, তিনি ইন সার্ভিস, সেখানে উনি পাসপোর্ট করেছেন, লিখেছেন আমি একটা বেসরকারি ফার্মে চাকরি করি। বহুত দুর্নীতিবাজের নাম শুনছি আমার বয়স থেকে, 60 বছর বয়স। বহুত দুর্নীতিবাজ, রাজনীতিবিদ দেবার কোন রাজনীতিবিদ করতো না, আমার মনে হয় না কোন রাজনীতিবিদ করতো না। উনি কি করে পাসপোর্টে লেখলেন যে উনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন? তার মানে আমার কাছে এটা বিকারগ্রস্ত লোক, নেশা, মানে এই অর্থের নেশা, এই নেশাগ্রস্ত লোক সে। এই জমির নেশা কেনা, এটা একটা নেশা ভাই। উনি কেন? উনি তো সাবেল লেস মাথা যারা, তাদের এই যে এস আলম, আমার সাথে তার পরিচয় নেই, জানা নাই ভাই, ব্যাংক লুটপাট করে নিয়ে গেল লক্ষ কোটি টাকা। সামিট গ্রুপ সিঙ্গাপুর নিল, কেমনে নিল? এই টাকা বৈধ পথে নিতে হলে আপনার বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনুমোদন লাগে, সে অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত কিনা, অর্থনীতি সে কে দিল সার্টিফিকেট? খন্দকার মাশিকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। একেএম আজম খান, যেটি খন্দকার মাশিকুর রহমান বলছিলেন যে এই বাজেট আপনি শুনলেন, যেটা বিরোধী দলের পক্ষ থেকে সবসময় বলা হয়ে থাকে, আপনার কি মনে হয় যে বাজেট কি আসলেই ধনীকে আরো ধনী করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভির সম্মানিত দর্শক শ্রোতাকে। আমার সঙ্গে 2 বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করতে চাই। আসলে বিএনপির বন্ধুরা কখনোই কোনো কিছু ভালো দেখেন না, কারণ ওনাদের সময় ওনাদের বাজেট ছিল লক্ষ কোটি টাকার নিচে, 1000 কোটি টাকার নিচে। এত বড় বাজেট, এত উন্নয়নমূলক বাজেট, বাংলাদেশের মানুষের, দুঃখী মানুষের পক্ষে একটি সুন্দর বাজেট, মানুষের ভাগ্য উন্নয়নের বাজেট। এটা জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থমন্ত্রী দিয়েছে। এটা দেখে তাদের গাত্রদাহ হয়েছে। আসলে তাদের গাত্রদাহ হবে এটা নিয়ে আমরা আসলে কোনো কিছু মনে করি না। আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকারটি আছে, কে কি বললো না বললো, বিএনপি কি বললো না বললো, এতে সরকারের কিছু আসে যায় না। সরকার হলো উন্নয়নের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের পক্ষে সর্বখানিক চিন্তা করে। সেই চিন্তার কি প্রতিফলন আছে বাজেটে? দেখেন,
আছে আপনার কিছু তেমন? প্রতিটা জায়গায় এর 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 মানুষের কল্যাণে এই বাজেটটি দেখেছি। দেখেন সারা পৃথিবীতে বড় বড় ক্রাইসিস চলতেছে, ঝামেলা চলতেছে, তার ভিতর থেকে বাংলাদেশ প্রায় 8,00,000 কোটি টাকার একটি বাজেট দিছে। এটাই হলো সবচেয়ে বড় একটা ব্যাপার। কারণ এই দেশে বিএনপি বন্ধুরা তারা মনে করতেছিল যে বাংলাদেশে বাজেট দেওয়ার মতো অর্থ বা সামর্থ্য কোনোটাই হারায় ফেলেছে, এটা তাদের দৃষ্টিতে। আমি যেহেতু কৃষক লীগ করি, কৃষি বান্ধবের উপরেই কথা বলি। দেখেন আপনার 25,000 কোটি টাকা আপনার আজকে কৃষকের পক্ষে সাবসিডি দিচ্ছে সরকার, কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য। প্রান্তিক কৃষক যাতে ভালো থাকে, যাতে তাদের উৎপাদনটি ভালো হয়, এই কারণে তাদের পক্ষে একটা বড় ধরনের সাবসিডি। এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড়, কারণ কৃষক হলো এই দেশের মানুষের বাঁচিয়ে রাখার মূল স্তম্ভটা হলো কৃষক। কৃষক যদি উৎপাদন করতে না পারে, কৃষক যদি তার ফসলটি সঠিকভাবে আপনি উৎপাদন করতে না পারে, তাহলে এই দেশে মানুষগুলো খাবে কি, বাঁচবে কীভাবে? শতভাগ বিদেশ থেকে নির্ভর আমদানি করে তো বাংলাদেশ চলতে পারে না। ওনাদের বিএনপির সময় বিএনপির যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হওয়া যাবে না, কৃষকদের ভর্তুকি দেওয়া যাবে না। বিএনপির বন্ধুরা বলেছিলেন কৃষকদেরকে ভর্তুকি দেওয়া যাবে না, বিদেশ থেকে সাহায্য চেয়ে আনতে হবে, নিজের পায়ে দাঁড়ানো যাবে না, তাহলে বিদেশিরা আমাদেরকে ভিক্ষা দেবে না। ওনারা ভিক্ষাবৃত্তি করতেন। তাই ওনারা কৃষকের পক্ষে কখনো বাজেটে কখনো প্রণোদনা দিতেন না। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। দেখেন আজকে আপনার মেগা প্রকল্প বাদ দিয়ে ছোট ছোট শর্টকাট প্রকল্পগুলো যেগুলো মানুষের কল্যাণে, সেগুলো আজকে সরকার হাতে নিয়েছে বাজেটে। আপনার মানুষের ব্যাপক কর্মসংস্থান হয় যাতে, এমন একটা ব্যবস্থা নিয়েছে যাতে দ্রুত মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়। ছোট ছোট বাজেটগুলো এই আপনার এই কারণে দেওয়া হয়েছে। আপনার আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 5,41,000 কোটি টাকা। এটা আমরা মনে করি যে এটা সম্ভব বাংলাদেশের পক্ষে। এখন বাংলাদেশের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়েছে, মাননীয় আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। এটা আমাদের কাছে এই যে এখন এই যে 7,96,000 বা 8,00,000 কোটি টাকা, এটা আমাদের দেশে এখন একটা স্বাভাবিক বাজেটের ঘাটতি যে এত বেশি 2,65,000 কোটি টাকা, সেটি কি কোথা থেকে আসবে? আপনার আজকে যেটা ঘাটতি মনে হয় সেটা ঘাটতিটা কোনো, দেখেন আপনার সারা ওয়ার্ল্ড যত ইকোনমিক ফোরাম আছে, বাংলাদেশের সকল স্তরগুলো আপনার এর আগে বলেছিল, গত বছর বলেছিল বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হবে, একটা অর্থনৈতিক বড় ধরনের ক্রাইসিস হবে। জাতির পিতার কন্যার হাত ধরে সেই ক্রাইসিসটা তিনি রক্ষা করেছেন। আল্লাহর সম্পূর্ণ সহযোগিতা ছিল, সর্বোচ্চ সহযোগিতা আল্লাহর রহমতে আমাদের মহান নেত্রীর হাত ধরে সেটি ওভারকাম করেছে। আজকে যেটা আপনি বলতেছেন যে গ্যাপটা শর্টটা আছে, এটা কাভার করে ফেলবেন। আপনার আমাদের ব্যাংক ঋণ আছে, আমাদের আরও অনেকগুলো খাত আছে, যে খাতগুলো থেকে আপনার এটা করা সম্ভব। জাতির পিতার কন্যা কোনো কিছু মানুষের মঙ্গলের কথা চিন্তা ছাড়া কোনো কিছু করেন না আগে। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগটা হলো খেটে খাওয়া মানুষের দল, গরিব মানুষের দল। আজকে সেই গরিব মানুষের দলে বড় লোকরা আজকে এর সঙ্গে একাত্মতা ঘোষণা করছে, কারণ দেখছে, তারাও চিন্তা করে দেখছে, তারা চিন্তা করছে আমরা তো মানুষ, তারপরে না বড় লোক, গরিব মানুষের কথাটা চিন্তা করা দরকার, তাই তারা আওয়ামী লীগের সঙ্গে মিশেছে। দেখেন এখনও এই দেশের 10% লোক হলো আওয়ামী লীগ করে গরিবরা। যত রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, ঠেলাগাড়িওয়ালা, ঘাটের মাঝি, কুলি, আপনার কৃষক, আপনার শ্রমিক, সব এরাই হলো আওয়ামী লীগের প্রাণ, এরাই হলো প্রাণবমরা। বঙ্গবন্ধুর কন্যা বারবার বলেন যে আগে গরিব মানুষকে বাঁচাইতে হবে, এটা হলো গরিবদের বাঁচানোর বাজেট। তাই ওই যে আজকে বিএনপি কেন বাজেটের বিরোধিতা করতেছে, বাজেটের বিরোধিতা করতেছে, দেখে যে ওই লুটপাটের বাজেটটা বন্ধ হয়ে গেছে। লুটপাটের বাজেটটা বন্ধ হওয়ার কারণেই আজকে ওনাদের মাথা গরম হয়ে গেছে। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার একটা পথ তৈরি করা হয়েছে বাজেটের মধ্যে দিয়ে। এখন কেন লুটপাট হতে পারতেছে না, কেন এটার সঙ্গে তারা থাকতে পারতেছে না, দেখেন কষ্ট লাগে। একটা জিনিস কষ্ট লাগে, আমাদের দেশের সাদা টাকা কালো, আপনার কালো টাকা সাদা করা। জি, এই কালো টাকা সাদা করা, টাকা কখনো কালো হয় না, টাকা কখনো সাদা হয় না, টাকা হয় পবিত্র আর টাকা হয় হলো অপবিত্র। মানে অবৈধ পন্থায় যে টাকাটা ইনকাম করেন সেটা হলো অপবিত্র টাকা, আর বৈধ পন্থায় ইনকাম করেন যেটা, সেটা হলো পবিত্র টাকা। কারণ এখানে পবিত্রতার একটা ছোঁয়া আছে, মানুষের ঘামের সঙ্গে টাকার একটা সম্পর্ক আছে, রক্তের সঙ্গে টাকার একটা সম্পর্ক আছে। এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী, বিএনপির সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আমাদের দুঃখ লাগে, কষ্ট হয়। তিনি আপনার তার ভাষায় কালো টাকাকে তিনি ট্যাক্স দিয়ে সাদা করেছিলেন, তার অর্থমন্ত্রী।
সাইফুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, তিনিও এই অপরিশোধিত টাকা যে টাকাটার হিসাব দিতে পারেন নাই, সেই টাকাটাকে ট্যাক্স দিয়ে তিনি সাদা করেছিলেন। দেখেন, সাদা টাকা করা এটা আমি মনে করি অন্যায় না। কারণ আপনি একটা জমি বিক্রি করছেন, যার কাছে জমি বিক্রি করছেন সেটার দাম হলো 1 কোটি টাকা। জমিওয়ালা জমিটা রেজিস্টার করার সময় 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা দেখাইছে। যে 30 লাখ টাকা আছে সেই টাকাটা আপনার ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়। সেই টাকাটাকে যদি ট্যাক্স দিয়ে সুন্দর একটা জায়গায় রেখে সেটাকে পবিত্র করা যায়, দেশের কল্যাণে ব্যয় করা যায়, এটা কি কোনো অবস্থাতে খারাপ জিনিস? নিঃসন্দেহে বঙ্গবন্ধুর কন্যা। আর দেখেন, অতীতের সব সরকারেই এই সুযোগটা দিয়েছে। জি, আজম খান, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আপনি শুনলেন আজম খানের কথা যে রাঘব বলদের লুটপাট বন্ধ করতে এই বাজেট দেওয়া হয়েছে। বাজেট ঘোষণার পর আপনার কি মনে, আপনি একজন ভ্যাট বারের আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় যে বাজেটে আসলেই কি গরিবকে কতটুকুন সুরক্ষা দেওয়া হলো? জি, ধন্যবাদ আপনাকে। আজকের এসএটিভির দর্শকবৃন্দ এবং কলাকৌশল এবং আমার সাথে বিশিষ্ট দুইজন আলোচক আছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। বাজেট তো এটা প্রতি বছরই এটা বাজেট হয়, প্রতিটা রাষ্ট্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের দেশে যেমন আপনার জুন মাসে বাজেটটা প্রকাশ হয়, জুলাই থেকে এফেক্ট হয়। জাপানে এটা হয় আপনার মনে করেন মার্চের মাঝামাঝি, এপ্রিলের প্রথম থেকে সেটা বাজেট কার্যকরী হয়। ওরা ওই ত্রৈমাসিক হিসাবটা ধরে ওইভাবে করছে, ওদের আবার যাই হোক। এখন বাজেট হলো আয় ব্যয়। আপনি যেমন আপনার সংসারে কত টাকা আয় করলেন, কত টাকা ব্যয় হলো, বাজেটটা এরকম। সরকার কত টাকা আয় করবে, কত টাকা ব্যয় করবে। যেমন সরকার তার বাজেট ধরছে আপনার 7,96,900 কোটি টাকা, এটা ব্যয় ধরছে। আয়টা ধরছে 5,41,000, আর ঘাটতি আছে 2,55,900 কোটি টাকা। হ্যাঁ, তো এটা জিডিপির প্রায় 5 থেকে 5% আপনার জিডিপির টোটাল জিডিপির ঘাটতিটা ধরা হয়েছে। তো এখানে দেখেন ডিফারেন্সটা কি আছে, এনবিআর থেকে 4,80,000 কোটি টাকা আসবে। এর ভ্যাট, ট্যাক্স, কাস্টমস আর অন্যান্য কিছু আবগারি শুল্ক আছে, এটা নিয়ে 4,80,000 টাকা। এখানে ডিফারেন্স আছে 5,41,000 যে আয় ধরা হয়েছে। এটা আয় ধরা হয়েছে যে আমার এই আয় আইতে পারে, আসার সম্ভাবনা আছে, এটা থেকে আমি এটা ব্যয় করব কি এডিপি, মানে আপনার অ্যানুয়াল যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটা 2,65,000। তো এখানে 61,000 কোটি টাকা যে আছে, 61,000 কোটি টাকা এনবিআর, মূল কিন্তু আপনার এনবিআর থেকে আসবে মূল টাকাটা, অন্যদের ভ্যাট এবং ভ্যাট থেকে মনে করেন প্রায় 2,01,90,000 না 95,000 টাকা ধরা হয়েছে। এবং এই বছর ভ্যাটের থেকে আহরণ করা হয়। ভ্যাটে কিন্তু ইচ্ছা করলে সরকার আরও বেশি আহরণ করতে পারে, কিছু কিছু জায়গায় ভ্যাটের ইয়েটা পরিধি করা হয়েছে। তো গতানুগতিকভাবে যে বাজেটটা দেওয়া হয়েছে আসলে লক্ষ্যমাত্রা সরকারের উচ্চ আকাঙ্ক্ষা, বুঝছেন, কিন্তু বাস্তবতার প্রতিফলন ওই রকম ঘটে নাই যেটা ঘটার কথা। যেমন মনে করেন যে সরকার বলতেছে 2 বছর যাবৎ আপনার 9% আপনার 11 মানে 9 থেকে 11%, কোনোগুলি 12% পর্যন্ত আপনার হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে কিছু কিছু আইটেমের উপরে। গড়পড়তায় যে 9.85 আর কি আছে, একবার ডবল ডিজিটে উঠছিল, তারপর সিঙ্গেল ডিজিটে আবার নামছে। তো সেই হিসাবে যদি আপনি ধরেন, এই যে সরকার চাইছে যে এই মূল্যস্ফীতিটা কমায় নিয়ে আসবে কত, 5.6% নিয়ে আসার ওনারা এটা চেষ্টা করবে আর কি। তাও এটা এখন ঘটবে না, 6 মাস পরে হওয়ার সম্ভাবনা আছে, এটা অর্থমন্ত্রীর নিজের কথা। যাই হোক, এখন কথা হলো যে এই যে বাজেটটা যেটা হয়েছে, তা আমার ব্যক্তি ধারণা যে ওই গতানুগতিক বাজেটের মতোই হয়েছে। ওনারা চ্যালেঞ্জ করে আরো, বিরোধী পক্ষ বলছে যে লুটপাট করার জন্য এই বাজেট দেওয়া হয়েছে। না, এইটা বিরোধী দল তো মনে করেন যে এই ধরনের কথা, এটা তো রাজনৈতিক বক্তব্য, কথা বুঝছেন না। যেমন মনে করেন বিএনপি আবার যখন বাজেট দিয়েছিল, আওয়ামী লীগ সেই একই কথা বলছে। বাজেটের পরিমাণ কম বেশি, এরশাদ সাহেব 25,000 কোটি টাকা নিয়ে বাজেট দিয়ে দেশ চালাইছে, তখনও কিন্তু এই ধরনের অকারেন্স হয় না। এখন যেমন মনে করেন মানুষ আলু 90 টাকা 100 টাকা আলু খাইছে, এখন কিন্তু চাউল কিন্তু 50 টাকা, আবার আলু হয়ে গেছে 70 টাকা। তাইলে ডিফারেন্স হলো এইগুলো সিন্ডিকেট, নিজেদের মধ্যে যে সিন্ডিকেটের প্রভাব, এই সিন্ডিকেটের প্রভাব মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে বাংলাদেশে। সেই জিনিসগুলি কিন্তু সরকার মানে ভেঙে দেওয়ার ব্যাপারে বা ওই রকমভাবে চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু কাজগুলি করে না। কারা করতেছে? সরকারের ভিতরেই, সরকারি করে আওয়ামী লীগ, কিন্তু সরকারের বিরোধিতা করে কাজগুলি করতেছে। আবার করে বিএনপি, এখানে এসে আওয়ামী লীগ বিএনপি মিলাই কিন্তু দুই গ্রুপ মিলাই কিন্তু এই সিন্ডিকেটের হোতারা করতেছে, কিন্তু দোষটা চাপাই দিতেছে সরকার কারে? আপনারা আমার 5 জন, এখানে 4 জন, ওইখানে আপনাদের 5 জন, এরা দিয়েই কিন্তু সরকার পরিচালিত হয়। এখন আপনার ভিতর অসতামি সব কিন্তু আইন দেওয়া প্রযোজ্য হয় না। আইন, নীতি, নৈতিকতা, আদর্শের উপরে কোনো আইন হয় না। আমি ওবার বলছিলাম যে জাপানের চটির মতো তাদের সংবিধান, আর আমাদের সংবিধানের আইনে আছে কি না, আইনে দেখেন, আইন এত কিছু আইনে, আপনি নীতিতে কি আসে? আপনি থুতু ফেলানো লেখা নাই, কিন্তু আপনি ফেললেন কেন?
আপনার বিবেকে কি এটা দেয়? এইটা তো আমরা মানি না। তো এখন মনে করে যে 30%-এর ব্যাপারে আমার একটা কথা আছে। 30% এইবার করা হয়েছিল লাস্ট ইয়ার, মানে এই চলতি বছর পর্যন্ত 24-25 23-24, কিন্তু একটা টাকাও কিন্তু মানে হোয়াইট করে না। এটা 15% না করে আমি প্রস্তাব করবো সরকার 5%। কেন? উনি শর্ত দিবে যে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হবে অথবা এগ্রিকালচার ডেভেলপমেন্টে ব্যবহার, মানে খেত খামারে এগুলি ব্যবহার করতে হবে। 5% ট্যাক্স দিয়ে এটা হোয়াইট হবে, আর 10 বছর কোনো কর না হবে না। দেখেন বিদেশে টাকা পাচার বন্ধ। আপনি 7% করছিলেন নির্বাচনের সময় যে টাকাগুলি ঢুকুক, একটা টাকাও কিন্তু ঢুকে নাই। 7% কেন? 2%, যেগুলি গেছে গেছে, আরও যাওয়ার পথ বন্ধ করার লেগে। আমি মনে করি যে এটা না করলে কিন্তু আপনি যত বড় যা কালো টাকা কার কাছে, আপনার কাছে, আমার কাছে, সলিমুদ্দির কাছে আছে, যারা আছে তার 19টা ব্যাংক যার হাতে, তার কাছে আছে টাকা, তার প্রভাবশালী, আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না, এর আগে আপনি ঠুস করে দিব। তাইলে আপনি চিন্তা করতে হবে যে সাধারণ মানুষের যদি চিন্তা করতে, তাহলে আপনি শর্ত দিয়ে দেন যে আমি 5% ট্যাক্স করে দিলাম, আগামী বছর করেন, এইবার বছর 15 করছেন, 5 বছর করেন, শর্ত দিবেন যে তুমি এই খাতে তোমার ব্যবহৃত হইব। তাইলে দেখবেন কি হবে, সেইটা হবে দেশের টাকা দেশের হইল, যে তারপরে আপনার বেকার সমস্যা লাঘব হইল, দেশের উন্নয়ন হইল, মেগা প্রজেক্টগুলি আপনি ইয়ে করতে দিলেন। ওই লোকেরা আবার ট্যাক্স ভ্যাট সব কিছু দিতেছে, আপনার করটা ডাইরেক্ট করটা আপনি 10 বছরের জন্য স্মিত, আপনার ভ্যাট তো ঠিকই আপনি এটার ভিতরে ঢুকবে, ইম্পোজ করবে। তো এইসব কিছু জিনিস আছে, সেগুলি খুব আমলাতান্ত্রিক জটিলতা কাটায় যদি সরকার আরও যদি সিরিয়াস হয়, তাহলে আমার মনে করি যে আরও সুন্দরভাবে এই বাজেটগুলি আরও সুন্দরভাবে দেওয়া সম্ভব। ডক্টর নুরুল আজহার, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশুকুর রহমান, আমরা আবার আলোচনায় ফিরে যেতে চাই। যেটি আপনি শুনলেন যে আজম খান বেশ কিছু কথা বললেন যে সরকার অনেক আন্তরিক হলে এবং তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি আসলে সৎ, মানুষের সেবা করতে চায়। এখানে আসলে কি সুনির্দিষ্ট কি প্রস্তাবনা আছে যেটি দিয়ে না, মানুষ সামনের দিনগুলো তাদের ভালোভাবে চলবে? এইটা আওয়ামী লীগের কোনো লোক নিজেরাই মনে করে না। দেখেন, একটা না, বাংলাদেশের ইতিহাসে ভারতে মোদি বোধহয় এবার তৃতীয়বার টানা আমাদের প্রধানমন্ত্রী কতবার এবার? টানা 4 বার। তার মানে এশিয়ায় আর ইতিহাসে আছে নাই। দেখেন আমি প্রথমেই বলছিলাম সবচেয়ে বড় সমস্যা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। পারছে? কেন পারলো না? দেখ, সব কিছু কে ক্ষমতায় এইটা ভাববেন না। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যে এটা তো আমাদের দেশে। ডক্টর নুরুল আজহার যেটি সিন্ডিকেটের কথা বলছেন যে কারা এটা করছে, আমার কষ্ট লাগে কি, উনি যেভাবেই ক্ষমতা রয়েছে, ভোটে হয় নাই, উনি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনার এদেশের ইলেকশন কমিশনটাকে দলীয় কমিশনে পরিণত করেছেন। এই সিন্ডিকেট একটা মানুষের তো সব কিছু শেষ আছে। ম্যারাডোনা বিখ্যাত প্লেয়ার, পেলে খেলা শেষ করে ইতিহাস হয়ে রয়েছে। উনি কেন পারলেন না? কেন এই সিন্ডিকেট দমন করতে পারলেন না? ওনার দলের লোকই ধরে, বিএনপি লোক তো আপনি বলতে পারবেন না কেন এই সিন্ডিকেটে উনি সাহায্য করতে পারলেন না। আচ্ছা, আপনারা বলেন তো, আমার একটা ক্রেডিট কার্ড করে দিতে পারি, আমি পারি না? একটা আবার একটা প্রশ্ন, একটা আবার একটা কাগজ। কারা এই লোনগুলো নিল? ভুয়া সাইনবোর্ড দিয়ে। এই লোন নিয়ে টাকাগুলো কোথায়? এই যে এটা বলছেন, উনি বলছেন যে বিরতির সময় এই টাকা দেওয়া কৃষি খাতে হতো, শিল্প খাতে হতো, মাছ চাষে হতো। ভাই, এ দেশের চেহারা চেঞ্জ হয়ে যেত, এই অবৈধ টাকার বিনিময়ে হতো। সরকার সেখানে মাফ করে দিত। একটা টাকায় লুটপাট করা, এই অবৈধ একটা টাকা কি বাংলাদেশে আছে? এই বাজেটে এইটা জনমুখী বাজেট কেমনে বলবেন ভাই? এই সাদা টাকাকে কালো করা, এই সরকারের আনুকূল্যে আজিজ বেনজিরদের টাকা সাদা করার জন্য একটা বাজেট, সেখানে 15% ধরলেন। আপনি কি জানেন সেখানে আরো কোনো সংস্থা এদেরকে প্রশ্ন করতে পারবে না। আর যারা টাকা এখান থেকে নিয়ে গেছে ভাই, তারা তো ওখানে ইনভেস্ট করছে। এই বড় বড় গেছে আলম, সামিদ গ্রুপ, আরো বড় বড় আছে, নাম বলে সমস্যা আছে, তারা এই টাকা কি ওখানে ইনভেস্ট করছে না? তারা বাংলাদেশে আসবে কি কারণে আনবে টাকা? তাতে আনবে কিভাবে? তারা ওই দেশ লাভবান হয়েছে, আমরা তো লাভবান হতে পারি। এই টাকা কার? আপনার আমার সবাই গরিবের টাকা তো ভাই।
এই টাকা ইনভেস্ট করলে সে দুর্নীতি করেও যদি অটো একটা ব্রিক ফিল্ড অথবা অটো রাইস মিল দিত, সেখানে আমার দেশে তো 5টা লোক কাজ করতো। এই 5টা লোক তো একটা কর্মসংস্থানের হতো। টাকা পাচার করে 5% দিয়ে তুমি আপনার সরকার তো সেটা করছে, সেটা তারা আনবে না তো। কারণ কি, আপনার উঠলো 1 লক্ষ কোটি টাকা এস আলম সিঙ্গাপুর নিয়ে গেছে, কোন দেশে জানি গোল্ডেন পাইছে উনি, সাইপ্রাস, ইয়েস সাইপ্রাসে। তারপর সামিত গ্রুপ, এই টাকা ওখানে না নিয়ে আমাদের দেশে ইনভেস্ট করলে হতো না? সামিত হলো সিঙ্গাপুর, সামিত সিঙ্গাপুর নিছে ভাই। এই টাকা নিছে কি সরকারকে ডিক্লেয়ার করিয়া? কেমনে নিল বলেন আপনি সব বাদ দেন। এই সরকার নিরুৎসাহিত করে নাই তো দুর্নীতিবাজদের, উৎসাহিত করেছে। বেনজির সাহেবের নামে পত্র পত্রিকা, তো সে বিদেশ গেল কেমনে যেতে পারলো বলেন? আপনি যাওয়ার আগে আপনি এই যে ব্যাংক 13 তারিখ পর্যন্ত খোলা, দেখুন তো টাকা উঠে দিলে কেমন করে। তা 100 কোটি টাকা নিয়ে গেল কিভাবে? সে এই টাকাটা এয়ারপোর্ট দিয়ে কেমনে নিল? আর মেজর হাফিজ অসুস্থ, চিকিৎসা করতে ভারত গাড় ধরে ফিরে দিয়েছে এয়ারপোর্ট থেকে। এটা মুক্তিযুদ্ধ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সৎ মানুষ। আমি পার্সোনালি যত চিনি, আমি বহুত রাজনীতিবিদদের দেখছি, সে আপদ মস্তকের সৎ লোক, সে যেতে পারে না চিকিৎসার জন্য, খুবই অসুস্থ। বেনজির সাহেব বিদেশ, আপনি কি করে বলবেন যে আপনি দুর্নীতি নিরুৎসাহিত করেন? পারবেন না তো। কারণ কি, আমার আশেপাশে আমি দুর্নীতিবাজদের নিয়ে যদি আমি সরকার গঠন করি বা সরকার পরিচালনা করি অথবা রাজনৈতিক দল পরিচালনা করি, আমি দুর্নীতি দমন আসবে না বলেন? আমার ভাবতে মাঝে মধ্যে অবাক লাগে, একটা মানুষের কত দরকার ভাই। আপনি শেখ মুজিব জিয়াউর রহমান 3-3.5 বছরের বেশি দেশ চালাতে পারেনি। তারা জাতির জন্য, দেশের জন্য করেছেন, আত্মহত্যা দিয়েছেন। আর তার এত বছর কেন উনি দেশটাকে শাসন করে দিয়ে আসেন, পাতা অমর হয়ে থাকতেন। এমনি নামের পূর্বে যাকে ভোটচোর বলা হয়, যাদেরকে বলা হয়, তারা কেন এটাকে পারলো না? একটা সেক্টরে অন্তত আপনি আজকে প্রস্তাব আসছে কি জানেন? বিশেষজ্ঞরা বলছে মেগা প্রকল্পে অর্থ বিনিয়োগ না করতে। আপনি মেগা প্রকল্প করছেন, আপনি একটা মেগা প্রকল্পে ধরেন এই যে এলিভেটেড এক্সপ্রেস, হ্যাঁ করেছে এলিভেট, কত পার্সেন্ট মানুষের এইটা তার বেনিফিশিয়ারি সেটা বলেন আপনি। সেখানে মেগা প্রকল্প করেন, সেই মেগা প্রকল্পের নামে কত কোটি টাকা আপনি দুর্নীতি করেছেন। আমি সেদিন বলেছিলাম ভাই, আপনি একটা কাটা করাত, আরে ভাই সেটার জন্য কয়েক লক্ষ টাকা। খিচুড়ি রান্না করা শিখতে আপনি বিদেশ যাবেন? আমি রাজনীতিবিদ, পুকুর কাটতে না আমি যদি এখানে আমি যাই যদি দেখে আর একজন উপস্থাপক কোটি টাকার BMW চলে, তার মধ্যে তো এটাকে উৎসাহিত কর, তার মধ্যে তো ক্রিয়া কাজ করে। আপনার এইসব কারা করছে? ছাত্রলীগ থেকে আসা, যুবলীগ থেকে আসা কর্মচারীরা পুকুর কাটতে শিখতে যাবে বিদেশে, সরকারের কার টাকা? ট্যাক্সের টাকা। শুধু তাই না, করাত কত টাকা, লাউ কাটা বটি, কুবরা কাটার বটি, কচু কাটার বটি, কত কার টাকা দিয়ে করে ভাই? কারণ এই সরকারকে এই বেনজির আজিজরা, আপনি দেখেন তো 2টা বাহিনীর প্রধান, এই 2টা বাহিনীকে কোথায় ধূলিসাৎ করেছেন। তারা যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন এই সরকারের পক্ষে, একটা দলের পক্ষে। এখন ওবায়দুল কাদের বলে এরা আমাদের দলের না, কেন? তাদেরকে আপনার ওবায়দুল কাদের সাহেব বলেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবাই RSCS ফাইল আছে। তাহলে এই দুজনের ফাইল উনি জানেন না? কেন তাদেরকে টুটি চেপে ধরা হলো না? কারণ এই অবৈধ সরকারের অবৈধ নির্দেশ, অনৈতিক নির্দেশ পালন করতে গেছে এরা। সাবধান যারা রয়েছেন, এখন সাবধান হয়ে যান, সাবধান। খন্দকার মাশিকুর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। AKM আজম খান, খন্দকার মাশিকুর রহমান যেটি বললেন যে সরকার দুর্নীতিবাজদের উৎসাহিত করছে, কারণেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে ঢালাওভাবে। আপনার কি মনে হয়? যদি এই সুযোগটা না থাকতো কালো টাকা সাদা করার, তাহলে ওনার দলের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তো এই কালো টাকার কারণে জেলে যেতেন। ওনার দলের বিএনপির
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব এই সুযোগটা যদি না পাইতে তাহলে তো সেখানেও তার পানিশমেন্ট হতো। সুযোগটা ছিল বিদায় ওনার দলের সভানেত্রী এবং সাবেক অর্থমন্ত্রী এই দুজন কিন্তু নিরাপদে একটা জায়গায় দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তাই এই কখনো কখনো কোনো সুযোগ আমার হয়তো বা মাসুক ভাইয়েরও এরকম সুযোগ কাজে লাগলে লাগতেও পারে, কারণ চেহারা আর পাঞ্জাবির টাঞ্জাবির সব কিছু দেখে মনে হয় না 17-18 বছর বিরোধী দলে আছে, কারণ চেহারাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর চকচকা। কোথায় আয়ের উৎস আমার জানা নাই। একটি কথা বলি, এই বাজেটটি গরিবের পক্ষে কেন বাজেট জানেন? বঙ্গবন্ধুর কন্যা আমি আগেই বলেছি, বন্ধুবর ব্যক্তিগত আক্রমণ করলেন, হস্তক্ষেপ করলেন, না, সুন্দর মানুষের শোভনীয় নয়। সুন্দর সুন্দর বলাটা তো খারাপ কিছু নয়। তবে একটা কথা বলি, বঙ্গবন্ধুর কন্যা যেই দেশের প্রধানমন্ত্রী সেই দেশের বাজেট নিম্ন আয়ের মানুষের পক্ষে যাবে, সাধারণ মানুষের পক্ষে যাবে, দুস্থ মানুষের পক্ষে যাবে, যাদের ঘামে যাদের রক্তে বিদেশ থেকে রেমিডেন্স আসে তাদের পক্ষে যাবে। এটাই তো ওটার বাস্তবতা। যেমন দেখেন আপনি বিদেশে যে সকল আমাদের দেশের শ্রমিকরা রেমিডেন্স যোদ্ধারা, শ্রদ্ধার সহিত বলি তাদেরকে, বিদেশে অগাধ পরিশ্রম করে বাংলাদেশে রেমিডেন্স পাঠায়, ডলার পাঠায়, তাদের জন্য একটা ব্যবস্থা রেখেছেন। তাদের জন্য 500 কোটি টাকার একটা বাজেট রেখেছেন। যিনি যেতে চাচ্ছেন না, যেতে পারবেন না, কোনো সমস্যা তৈরি হবে। এই যে যেমন এখন মালয়েশিয়াগামী বেশ শ্রমিকরা আমাদের দেশে নির্দিষ্ট টাইমে তারা পাসিং করতে পারে না, আটকে গেছে। তাদের কিন্তু সরকার প্রধান ইতিমধ্যে আমার মহান নেত্রী কিন্তু বলেছেন যে চিন্তার কিছু নাই, সরকার আপনাদের পাশে আছে, একটা ব্যবস্থা হবেই, আল্লাহর উপর ভরসা করেন, আমি আপনাদের পাশে আছি। 500 কোটি টাকা ইতিমধ্যে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করেছেন, যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে বিদেশে পাঠানোর জন্য। আবার আপনার দুস্থ মানুষের কথা চিন্তা করেন, স্বামী পরিত্যক্ত মানুষ, বিধবা, আপনার বিশেষ করে প্রতিবন্ধী, জি, এই যে মানুষগুলো যারা অসহায়, প্রায় তাদের 10 লক্ষ লোককে তাদের আবার নতুন করে এই ভাতার আওতায় আনতেছে। আপনার এই বঙ্গবন্ধুর কন্যা এই বাজেটে যে সকল গৃহহীন মানুষ বাংলাদেশে যে প্রান্তে আছে তাদের গৃহ নির্মাণের একটা ব্যবস্থা করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। দেখেন আপনি দেখেন একটা জিনিস দেখেন, সাবসিডি দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। সেদিন আপনার রিক্সাগুলো ডিএমপি সহ বিভিন্ন জায়গা থেকে বলছে ঢাকায় অটো রিক্সা চলবেন না, রিক্সা বন্ধ করে দেওয়া হলো, পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আমার নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, জাতির পিতার কন্যা, তিনি যখন শুনলেন তিনি বললেন যে না, খেটে খাওয়া মানুষগুলো, পরিশ্রম করে যে মানুষগুলো রিক্সা চালায় তাদের রিক্সা বন্ধ করা যাবে না, ওরা রিক্সা চালাক, তোমরা বিদ্যুৎ উৎপাদন বেশি বাড়াও। এই হলো বঙ্গবন্ধুর কন্যা। একে এম আজম খান, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে রাজনীতি, এ কারণে কি কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, সেটি কোনো একটা রাজনৈতিক কিনা, অর্থনীতির কী লাভ হবে তাতে? ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন, আংশিক উত্তর আছে। এইটা আসলে এটা তো অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রতিফলন ঘটবে যদি কিছু লোক বিদেশের টাকাগুলি পাচার না করে বা দেশেই ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট। আসলে কিন্তু এটারে কেউ বলে অপ্রদর্শিত, কেউ কালো টাকা। কীভাবে হয়, যেমন মনে করেন মাসুক সাহেব একটা জায়গায়, বিশেষ করে ধানমন্ডি, উনি পৈতৃক সম্পত্তি উনি পাইছেন, ওনার অ্যাসেটে উনি দেখেছেন পৈতৃক সম্পত্তি, সেইখানে একটা লামসাম একটা টাকা ধরা হয়েছে, মনে করেন তখনকার সময় 50,000 টাকা। এই এক কাঠার দাম এখন হলো 50 কোটি টাকা। আর দলিল করতে গিয়ে আবার দেখেন আমাদের সিস্টেম চোরের কয় চুরি করে, গুলিস্তরে কয় ধরো ধরো, আবার আপনার লোকাল ভ্যালু অনুযায়ী কিন্তু আবার এর নিচে দলিল করতে পারবে না। কিন্তু ওইটা ওপেন করা দরকার ছিল, যে যত খুশি করবে, যদি সে কম দেখায় সেটা আবার ইনকাম ট্যাক্সে তার জরিমানা হবে। ভাই এইটা করলে আবার মনে করেন আপনি একটা রেট দেওয়া আছে এরিয়া বেসে, সেই অনুযায়ী উনি ওই টাকাটা যখন আরেকজন, আমি যদি কিনি, আমি বললাম যে ভাই আমি দিব, কিন্তু এর বেশি আমি দলিল করবো না, দেখা গেল যে ওনার 10 কোটি টাকা তখন আর ওনার ফাইলে কিন্তু আর ঢুকতে, এইটাও অপ্রদর্শিত। এবং যেমন আরও কিছু আছে মাদক, এই যে ভাই একটু বললেন যে মালয়েশিয়া প্রশংসা দাবি রাখে যে প্রধানমন্ত্রী এগিয়ে আসছেন, কিছু লোক যাইতে প্রায় 2000 লোক মালয়েশিয়া যেতে, কিন্তু এই সিন্ডিকেটের সাথে জড়িত 24,000 কোটি টাকা তার পকেটে চলে গেছে। ওই সিন্ডিকেট 17,000 লোক যেতে পারে, হ্যাঁ 14,000 লোক, এর মধ্যে 24,000 কোটি টাকা সিন্ডিকেটের পকেটে। এখন প্রধানমন্ত্রী গিয়ে সিন্ডিকেট পকেটে হাত দিয়ে দেখবো যে কত টাকা আছে না আছে। তাদের কি নীতি নৈতিকতা আদর্শ, যে ভিটি বাড়ি বেচা, তারপরে জগা জমি বেচা, তার মাছের খামার বেচা, তারপরে সারা বিদেশ যাওয়ার জন্য তারা আসছে। আজকে দেশে কর্মসংস্থান ওই পরিমাণ নাই বলেই তো মানুষ বিদেশ, এবং বিদেশ যাওয়াটা কোনো অপরাধ না, সে তো রেমিটেন্স আনতেছে, সেই দিকটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি না। আমরা এককভাবে বলতে থাকি যখন যেটা, যেমন মনে করি সরকারের একটা ভালো দিক এই বছরে আমি দেখলাম যে ভাতা পাইমার আরও 10 লক্ষ লোককে অ্যাড করা হয়েছে। যেটাই হোক, একটা গরিব রাষ্ট্র হিসাবে যেভাবে রক্ত চোষার মতো খাইতেছে এই দেশ
দেশটারে আপনি করেন যে 2 লক্ষ কোটি টাকা কেন আমাদের খেলাপি ঋণ হবে। আমি একটা ছোট লোন নিয়েছিলাম ভাই সিটি ব্যাংক থেকে, সে দুনিয়ার আমার এই অফিসের অ্যাগেনস্টে সে বিভিন্ন কিছু, আমার নিজের নামে কোনো ফ্ল্যাট নেই, বাড়ি নাই, আই ক্যান চ্যালেঞ্জ, আমি ইনকাম ট্যাক্স আমার আপনার যাচাই বাছাই করতে পারি, দেখতে পারে। আমি সেইখানে না জাল হয়ে শেষ আসছে, প্রতি মাসে যদি একটু দিয়ে হয় লাগার সে আমার ফোন দেয়, SMS করে যে আপনার অত টাকা হয়েছে, তাড়াতাড়ি আপনি জমা দেন। আর এই যে এইখানে আপনি কি শর্ত দিলেন, আপনি নিলেন 500 কোটি টাকা, আপনি লেখলো যে আপনি এটা রিশিডিউল করতে পারবেন, আরও 200 কোটি টাকা নিতে পারবেন। তাও রিশিডিউল করবেন কীভাবে, ওই 200 কোটি টাকা দেওয়ার ওইটার 1% দিয়ে আপনি রিনিউ করতে পারবেন। কিন্তু আপনি বললেন না যে তুমি যে ক্লাসিফাইড হয়েছো, তোমার যে সম্পত্তি আছে সাথে সাথে ক্রোক করা হোক, তাইলে তো আরেকজন ভয় পাবে, কিন্তু করবো কেটা, তারাই তো রাষ্ট্র চালায়, তারাই তো হর্তাকর্তা, তারাই তো রাঘব বোয়াল, আপনি তাদের কিভাবে চেক দিবেন? অতএব ওই গরিব গরিবই থাকবে আর ধনী ধনী হইতে থাকবে, এই রাষ্ট্রের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। তারপরে আপনি দেখেন যে সরকারের যে এই যে আয় ব্যয়ের যে খাতটা আমি একটু আগে ব্যাখ্যা করছি, যে এটা আয়, এটা ব্যয়, আর এই ঘাটতি। আর সরকারের কোথায় বিমান, কোথায় 14,000 কোটি টাকা লস। আপনার রেলওয়ে কথা, সেটা 1500 কোটি টাকা, এর আগে 1800 কোটি টাকা ছিল, আগে একজন মন্ত্রী ছিলেন যে ওনার সময় আর কি। তারপরে আপনার পাট শিল্প, চিনি শিল্প, ওয়াসা, তারপর যত জায়গায় আপনি যাবেন সব লস সিন্ডিকেট করে ওইখানে অ্যাসোসিয়েশন করব, শ্রমিক ফেডারেশন, শ্রমিক লীগ, এই লীগ সেই লীগ, আর ওই বিএনপি থাকলে শ্রমিক দল, এই দল সেই দল করে ওরা লুইটা পুইটা মেশিন পরে বিক্রি করে, তারা তো জবে আসেও না, কোনো সিগনেচার করে, মাসের পর মাস ঘরে থেকেও বেতন নিতেছি। তো এইগুলি দেখার তো কেউ নাই, দেখার না থাকার কারণে যদি এটা কঠোরভাবে এই জিনিসগুলো হস্তগত করে, আপনি চিনি, আমার তো ইম্পোর্ট করে আনার কথা, আমার যেই পরিমাণ আখ এই দেশে চাষ হয়, আমার চিনি এক্সপোর্ট করার কথা, সেই জায়গায় চিনি কলগুলি কেন বন্ধ হয়ে যেতেছে, কেন আজকে শ্রমিক বেকার কিছু লোকের কারণে এবং সিন্ডিকেট। তার পাশাপাশি এই ধরনের অ্যাসোসিয়েশন আপনি জানেন 2011 সবে আসার পরে অনেক জায়গায় কিন্তু সিন্ডিকেট আপনার অ্যাসোসিয়েশনগুলি বন্ধ করে দিয়েছে, এবং সেখানে কড়া নির্দেশ জারি করা হয়েছিল এই ধরনের কোনো অ্যাসোসিয়েশন তারা সরাসরি চাকরি করবে, ভাতা নিবে এবং সুন্দরভাবে জীবনযাপন করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেলো আমরা গণতন্ত্রের দোহাই দেওয়া, রাষ্ট্রের উন্নয়নের কথা বলা, গরিবের আপনার অধিকারের কথা বলা, আমরা অ্যাসোসিয়েশন করে সেই গরিব কি সেখান থেকে পার পাইছে? আজকে দেখেন বহু পাটকল বন্ধ হয়ে যেতেছে, কিছু পাটকল আবার সরকার যখন উদ্যোগ নিয়ে আবার ভর্তুকি দেওয়া যখন চালানোর চেষ্টা করে, সেইগুলো কিন্তু রক্ষা করতে পারে না। তো এইটাই হলো দুঃখজনক যে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি আর দায় দিতেছি যে হ্যাঁ সরকারি কিভাবে চালাইছে এটা কিন্তু জনগণ ভালো করে। বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশিকুর রহমান, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে রাজনীতি, আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। বিএনপি বা বিরোধী পক্ষ থেকে বাজেট নিয়ে যে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, আপনি কি মনে করেন তার পুরোটাই রাজনৈতিক, বা সরকারকে হেয় করার জন্য, বা এই কঠিন চ্যালেঞ্জের সময় বিএনপি বা থাকলে কি করতো? আমার মনে হয় শেষ সময় আমি আর সময় পাবো না বেশি। দেখেন, আজকে স্বাধীনতার 52 বছর পরও একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন। আমরা এদেশে যদি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের লিস্ট করতেন, দেখতেন কারা, অথবা যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা, পা নেই, হাত নেই, চোখ নেই, কারা? এই মিডল ক্লাস অথবা নিম্ন শ্রেণীর মানুষই যুদ্ধ করেছে। কিসের জন্য? তখন আপনি বলেছেন এইখানে ছাত্রদের বলছেন কাগজের দাম এত, ওইখানে হতো, এইখানে পাটের দাম এত, ওইখানে হতো। এই বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য একটা মেইন ফ্যাক্টর। অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা দেশ ভাগ হয়, যুদ্ধ অবতীর্ণতা, মানুষ অস্ত্র ধরে, কতগুলো কারণ আছে। আজকে ভোটারবিহীন সরকার অন্তত পক্ষে এই অর্থনৈতিক সংস্কার করে ওটা তো একটা দিক দিয়ে আহ্বান নিতে পারতেন এই সরকার। আপনার প্রথম দিকে যখন লুটপাট শুরু হয়ে গেল, আপনার ন্যাশনাল ব্যাংক বেসরকারি ব্যাংকের মধ্যে একটা অন্যতম ব্যাংক, 9 সাল পর্যন্ত এটা অন অফ দম ছিল বেসরকারি ব্যাংকের মধ্যে। জয়নাল হক শিকদার, শরীয়তপুর, 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ওই ব্যাংকটাকে পরিবারতন্ত্র করে স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ের নামে লুটপাট করে ব্যাংকটা কিছু নাই। আমরা তখন টুটি চেপে ধরো, কোন ব্যাংকটা আছে বলেন? একটা লোক এতগুলা ব্যাংকের মালিক হয়। রাষ্ট্রের টাকা আছে, ব্যক্তি একটা পরিবারের কাছে 2 টাকা বেশি থাকে। তাহলে বোঝেন সেই দেশে কি হয়েছে।
কি হয়েছে সকল কিছু রাজনৈতিক দৃষ্টি থেকে দেখেছে। আপনার সব কিছুর ঊর্ধ্বে হাইকোর্টের পালাটা কেন সমান কেন? ওই হাইকোর্টের জাস্টিস সে তো নিরপেক্ষ না। একটা আদর্শ আমার মধ্যে লুকিয়ে থাকতেই পারে, কিন্তু আমি যখন চেয়ারে বসবো দুই পক্ষে শূন্য, আমার পক্ষপাতিত্ব শূন্য থাকবে। দাঁড়িপাল্লাটা কি কারণ? এটাই কেন পারলেন না আপনি? তখন ত্রুটি হিসেবে ধরতে পারলেন না কেন? আপনি বাংলাদেশের ব্যাংক, এই ব্যাংকগুলো লুটপাট হচ্ছে, আপনি বিএনপি দাঁড়িপাল্লা তো জামাতের প্রতীক। আরে ভাই হাইকোর্টে বলছি তো এটা তো বিচারের প্রতীক। আবার ওটাই বলতেছি তো, ওটা কি বুঝাইছে? ওইটা সমান সমান, সবাই সমান। মানে আমার মধ্যে যতই আমি চেয়ারে বসলে এখানেও শূন্য এখানেও শূন্য। আমি বলি দেখেন, হেফাজতকে আপনি বেনজির নেতকে গুলির উৎখাত করে দিলেন, বিএনপির মিটিংকে বানচাল করার জন্য আপনি একটা বড় টিম গঠন করলেন। আপনি এই ব্যাংকগুলো যারা লুটপাট করলো কেন পারলেন না? আপনি প্রথমে আওয়ামী লীগ 96 21 বছর পরে ক্ষমতায় আসার পর শেয়ার বাজার লুটপাট হয়েছে, পারে নাই। আপনি এবার লুটপাটের পর মুসা খালেদ, আপনার ইব্রাহিম খালেদ, আপনার ওই ডেপুটি গভর্নর তার নেতৃত্বে গোপালগঞ্জ বাড়ি করলেন, তিনি তো রিপোর্ট দিলেন, আপনি তো টুটি হিসেবে ধরতে পারলেন না। পারেন নাই বলে উৎসাহিত হয়েছেন। তার মানে কি আমাকে যখন দমন করেন নাই, সৃষ্টির আপনার দুষ্টির দমন সৃষ্টি যখন পালন করেন নাই, তখন দুষ্টতা আরও বাড়ছে, ডিসপারেট হয়েছে। দুর্নীতি হয় নাই এরকম কোনো আমল নাই, হয়েছে। এরকম তো ডাকাতি হয় নাই কোনো আমলে। ভাই কেন আপনাকে ধরলেন না? আপনি একটা প্রতিষ্ঠানের কোনোই নাই, সাইনবোর্ড নাই, সেখানে আপনার 30,000 কোটি 40,000 কোটি যে টাকা চলে গেল, কার ক্ষতি হলো? দেশের ক্ষতি। খন্দকার মাশিকুর রহমান, আলোচনা শেষ করতে চাই। এই কাপ করে কারা? আওয়ামী লীগ এই ভোটারবিহীন এই রাষ্ট্রকে, দেশকে রসাতলে নিয়ে গেছে, অর্থনীতিকে ভঙ্গুর করেছে, ধ্বংসের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এর একটা পরিণাম এটা কার? এর জন্য ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ। এই যে আমাদের কৃষক দলে আমার বন্ধু বহার যুগ্ম সাধারণ সম্পাদক, তো তার চেহারা, গাড়ি দেখবেন কত কোটি টাকার গাড়ি। তার মানে বাংলাদেশের কৃষকরা কত ভালো আছে বোঝা কমপ্লিট, বুঝছেন? আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক, ভোটটা লাগে না, সমর্থক। কারণ এই উপজেলার সর্বশেষ ইলেকশন দেখেন নাই কোনো আমি ভোটার কথা আওয়ামী লীগের ভোট দিতে যায়নি তো ভাই। আমার এলাকায় একটা 20টা ভোট পড়ছে, সবচেয়ে বেশি শিক্ষিত ওই ইউনিয়নে একটা ফোন করি কত ভোট পড়ছে, 20টা ভোট পড়ছে মাত্র। তাহলে বোঝেন সেখানে আওয়ামী লীগের ভোট দেয় নাই, তো ভোট লাগে না। তার মানে এই দেশের কৃষক আওয়ামী লীগের নেতা কর্মী না, সবাই কেমন আছে, ওনার বডি, ওনার ড্রেস, ওনার গাড়ি, ওনার হাতের আংটি দেখলে তাই বোঝা যায়। খন্দকার মাশিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। হাতের সময় নেই, আলোচনা শেষ করতে চাই। এ.কে.এম. আজম খান, খন্দকার মাশিকুর রহমান, একটি বড় প্রশ্ন, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটি কি নিজেদের লোক বা আওয়ামী লীগ সমর্থক? সেজন্য আওয়ামী লীগ সমর্থক যারা তারা সবাই খুব ভালো আছে, এটিও তিনি বলেছেন। কোথায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বঙ্গবন্ধুর কন্যার আমলে যদি আইনের শাসন না থাকে, বাংলাদেশে কখন আইনের শাসন ছিল? বেনজির বেলায় তাই আপনার দেখেন বঙ্গবন্ধুর কন্যার সময় যারা এই দেশ থেকে অর্থ পাচার করে নিয়ে গেছে, তার দলের যুবরাজরা আপনার সিঙ্গাপুরে আমেরিকায় অর্থ পাচার করে নিয়ে গেছে। আমেরিকা থেকে FBI এসে তাদের পাচারকৃত টাকার ব্যাপারে তারা সকল তথ্য প্রমাণ সাক্ষী দিয়ে গেছে, বিদেশ থেকে টাকা ফেরত আসছে। এরপরও কি ওনাদের লজ্জা করে না কথা বলতে? বঙ্গবন্ধুর কন্যার আমলে একমাত্র আইনের শাসন আছে, বিচারের মুখোমুখি যে অন্যায় করে তাকে বিচারের মুখোমুখি হতে হয়, এটাই হলো বর্তমান। কৃষকদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে না, বিএনপি আলারা তো কৃষকদেরকে নিয়ে কটাক্ষ করে বলবে। উনি ভুলে গেছে বাংলাদেশের কৃষকরা জিডিপিতে এখনো 42%-এর উপরে অবদান কৃষকদের। সেই কৃষকদের পক্ষে প্রতিনিধিত্ব করি আমরা কৃষকদের পক্ষে কথা বলি। বাংলাদেশের কৃষকরা খেয়ে পরে আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধুর কন্যার সময় ভালো আছেন, সুন্দরভাবে একটা সুন্দর জীবনযাপন করতে পারতেছেন। কৃষকদের সন্তানরা আজকে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো জায়গায় তাদের সন্তানরা পড়াশোনা করে। কৃষকের সন্তানরা আজকে সর্বোচ্চ আদালতে তারা সুপ্রিম কোর্টে বিচারপতি হয়। কৃষকের সন্তানরা বাংলাদেশের সচিব হয়। কৃষকের সন্তানরা বাংলাদেশে আইন বিভাগে আইন অ্যাডভোকেট, ব্যারিস্টাররা হয়। তাই কৃষকদেরকে ছোট করে খাটো করা বিএনপির পক্ষে এটাই হলো বাস্তবতা। কারণ দুর্নীতিতে বিএনপির সময় 5 বার তারা চ্যাম্পিয়ন হচ্ছে, এখন ওনাদের গাত্রতা হচ্ছে। আওয়ামী লীগ আমলে কেন আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না? বঙ্গবন্ধুর কন্যার সময় এদেশের শাসন ব্যবস্থা আছে, এদেশের শাসন আইনের মুখোমুখি যে অন্যায় করবে। আজকে দেখেন বেনজির সাহেবকে নিয়ে কথা হয়েছে, বেনজির সাহেবের নামে কিন্তু এখনও মামলা হয় নাই, তার কিন্তু সমস্ত ফাইল দুদক ইতিমধ্যে তলব করা শুরু করেছে। আপনার
সেনাপ্রধান, 600 সাবেক টার সেনাপ্রধান মাছ আজিজ বিক্রি শেখকে নিয়ে কথা হয়েছে, সেখানে কিন্তু আইন বিভাগ তার সমস্ত কাগজপত্র দেখা শুরু করছে। তাই ওনাদের সময় দুর্নীতিবাজদেরকে পুরস্কৃত করা হয়েছিল। দেখেন আপনার বিএনপিটা, দেখেন আপনি জাতির পিতাকে, জাতির পিতার পরিবারকে যারা হত্যা করলো তাদেরকে পুরস্কৃত করে বিভিন্ন দেশে তারা পাঠিয়ে দিল। আর বঙ্গবন্ধুর কন্যা এদেশে এসে একেবারে রাঘব বোয়াল থেকে শুরু করে সমস্ত চোর টাউট বটপার যারা আছে তাদেরকে আইনের আশ্রয় দাঁড় করিয়েছে। আইনের মুখোমুখি তাদের হতে হবে। আর বেনজির সাহেব আর আজিজ সাহেব এরা তো আওয়ামী লীগের নেতা না ভাই, এরা পুলিশে চাকরি করছে। কার সরকারের সময় চাকরি করছে, কোন সময় চাকরি হয়েছে, এটা তো তাদের ধারাবাহিক ব্যাপার। এখানে তো 5 জনকে 7 জনকে ওভারটেক করে মঈনুদ্দিন সাহেবকে যেভাবে ওনারা সেনাপ্রধান বানিয়েছিলেন, আওয়ামী লীগ কিন্তু তা করে নাই। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে নিয়েছে, যোগ্যতায় হয়েছে। অন্যায় যদি কেউ করে থাকে, বেনজির সাহেব অন্যায় করলে তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে, আজিজ সাহেব অন্যায় করলে তাকে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যার আমলে যারা অন্যায় করবে তাদের প্রায়শ্চিত্ত তাদেরকে ভোগ করতে হবে। এটা আওয়ামী লীগের কোনো নেতারা এর দায়িত্ব বহন করবে না। কে এই এম দায়িত্ব আজম আমরা খান নিতে হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আজহার ভাই, আলোচনা আমরা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। কালো টাকা সাদা করা নিয়ে কথা হচ্ছিল, বিশেষ করে দুর্নীতি প্রতিরোধে বাজেটে যে দিক নির্দেশনা দেওয়া আছে, যে কথা বলা হচ্ছে, সেটি আসলে বাংলাদেশের অর্থনীতিকে কতটা এগিয়ে নেবে? জি, ধন্যবাদ আপনাকে। ওই আগে এরকম ধারাবাহিকতার কোশ্চেনটা ছিল। তবে অবশ্যই আমি তো বলছি আগে, এটার অবশ্যই আপনার টাকাটা যদি আটকানো যায় এবং এইখানে যদি প্রপার ইনভেস্টমেন্ট করা হয় তাহলে অবশ্যই এটা তো একটা প্রতিফলন ঘটবে। আমি যেটা বলছিলাম যে 5% ইয়ে করে। এখন আমি একটু বলতে চাই অন্য দিক থেকে, সুদ পরিশোধে সরকারে 1,13,500 কোটি টাকা সুদ পরিশোধই করতে হবে এই বছরের। এর যে লোনগুলি আগে নিচ্ছে বা এই বছরে যেটা ঘাটতি অর্ধেকের বেশি মিটবে ব্যাংক ঋণ। এখন সরকার যদি আবার মনে করে যে আমি টাকা ছাপায় তারপরে ঘাটতি মিটাই, সেদিন মূল্যস্ফীতি কিন্তু ডাবল ডিজিট ছাড়াই যাবে। এটা কিন্তু সাংঘর্ষিক। আর আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধু তো 3.5 বছরে, ওনার গায়ে কি কোনো কালিমা আছে? আমরা সবসময় বঙ্গবন্ধুর এটাই নানি, কিন্তু বঙ্গবন্ধুর মতো হইতে পারি না কেন? এত সেমিনার দেখেন দুনিয়ার ইয়াটি, আর বঙ্গবন্ধু 200-র উপরে উনি বক্তৃতা দিচ্ছে, সব জায়গায় চোর বাট পার করছে এই জাতের, কিন্তু এক জায়গায় শুধু বললেন 7ই মার্চে, এইটি কিন্তু বাজে, আর অন্যটা কিন্তু বাজায় না। আপনি দেখেন দেশ টিভি আর অন্যগুলি চ্যানেলে দেখেন বঙ্গবন্ধু বলছে যে এরা রক্ত চষে মানুষের এটা সেটা। বঙ্গবন্ধু তখন কি ইংল্যান্ডে বাড়ি করতে পারতো না? অবশ্যই পারতো। ওনার তো সে আকাঙ্ক্ষা ছিল না, উনি চাইছিল যে হ্যাঁ গরিব দুঃখী মুখে মানুষের হাসি ফুটাবো, এই রক্তের বিনিময়ে রাষ্ট্র স্বাধীন হয়েছে, ভাষা ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, এইসব ওনার চিন্তা ছিল সবসময়। আরেকটা জিনিস যে মনে করেন এই যে গবেষণার নামে এখন যে অর্থ বরাদ্দ হইতেছে বিভিন্নভাবে, এটা সরকারের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এই অর্থ ওরা গবেষণার নামে দেখা যায় ওই যে খিচুড়ি রান্না, পুকুর কাটা, তারপরে ওই যে গাছ কাটা, তারপরে হাল চাষ, এগুলি শিখতে ওই আফ্রিকায় যাইব বিভিন্ন দেশে, এবং 1-2 জন না, ওনারা গড় বান্দা 15 জন, 20 জন, 25 জন যাবে। আপনি ঠিক বলছেন, গবেষণার নামে এটা তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমার গায়ে যদি কাদা থাকে, আমি আরেকজনের গায়ে কাদা পরিষ্কার করার কেমনে বলবো? না, ওই তো এখন কাদা যে পরিষ্কার করতে দিব, সে আবার কিছু পাইলে সে আর পরিষ্কার করে না, সে আবার লেইপা দিয়ে আসে। তো এই জিনিসটার জন্যই নীতি নৈতিকতা আদর্শ। আমরা তো আগে দেশকে ভালোবাসি, আগে বলেন এই ভালোবাসাটা বঙ্গবন্ধুর কথা বারবার, বঙ্গবন্ধুর মতো হই না কেন? উনি কি এরকম ছিল? উনি আমার জানা মতে, আমরা তো তখন অনেক ছোট, আমি একটা বইতে পড়ছি যে যখন দুর্ভিক্ষ লাগলো 74 সালে, উনি 2 বেলা ভাত খাইলো, সেই মাছ মাংস দিয়ে উনি ভাত খায় নাই, বলছে না গরিব লোক আমার নিঃস্ব অবস্থায় আছে, আমি বা আলু ভর্তা এবং ডাল দিয়ে খাবো আমি। তো এইগুলি আমরা বলি মুখে, কার্যকারিতা এটা দেখি না কেন? কিভাবে লুটপাট করে বিদেশে পাঠাবো, বেগম পাড়া, তারপরে ওই যে আপনার মালয়েশিয়া টাকা কিভাবে পাঠাবো, আর নাইলে সাইপ্রাসে কিভাবে পাঠাবো? খুব সহজ, সাইপ্রাসে $50,000 US রাখলেই আপনি পাসপোর্ট 2 দিনের ভিতরে পেয়ে যাবেন। তারপরে আপনি কানাডার 5 কোটি টাকা রাখলে তারপর ওইখানে পাবেন। সবকিছুই তো ওপেন আছে, কিন্তু আমাদের মানসিকতা কি চেঞ্জ হয়েছে? আমরা এক কেন্দ্রিক বিশিষ্ট মানুষ হয়ে গেছি এখন, যে আমি আমার সন্তান তারা ভালো থাকুক আর সব যাক জাহান্নামে। এই চিন্তাধারা থেকে যদি আমরা বাইরে না হইতে পারি, যতই সুষম বাজেট দেন আর অসম বাজেট দেন, কোনোটাই কার্যকরী হবে না যদি মানসিকতা আমরা চেঞ্জ না করতে পারি। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করব। কে এম আজম খান, খন্দকার মাসুদুর রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।